এ কি খবর আসছে? ফলোয়ার্স নাকি বাংলাদেশ পাকিস্তানের পড়ে গিয়েছে, যা নিয়ে গত বেশ কয়েকদিন ধরে একেবারে চর্চায় তুঙ্গে। হ্যাঁ, আরশোলা জনতা পার্টি, ককরোচ পার্টির ৮০% ফলোয়ার নাকি পাকিস্তানি ও বাংলাদেশি। কিন্তু এই বিতর্কের মধ্যে কি বললেন প্রতিষ্ঠাতা? এই সিজেপির ৮০% ফলোয়ার পাকিস্তান ও বাংলাদেশি, এই তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে জেনজির সলতে আগুন জ্বালানো এই ককরোচ নেপথ্যে কি ডিপ স্টেট? অল্প দিনের মধ্যে গোটা দেশে তথা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। দিন চারেকের মধ্যে ইনস্টাগ্রামে তাদের সদস্য সংখ্যা ৮ মিলিয়ন ছুঁয়ে বিজেপিকে পেরিয়ে যায়। এরই মাঝে সামনে এলো এই চাঞ্চল্যকর রিপোর্ট। সেখানে দাবি করা হচ্ছে এই সিজেপির ৮০% ফলোয়ার নাকি পাকিস্তানি ও বাংলাদেশি। এই তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ককরোচের নেপথ্যে কি ডিপ স্টেট বা পাক গুপ্তচর সংস্থা আইএসআই? বিতর্ক চরম আকার নিতেই এবার মুখ খুললেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি কি বললেন? অবশ্যই বলবো, কারণ ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংক্রান্ত যে রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা দেখলে চমকে যাবে। সেখানে দেখা গিয়েছে এই অ্যাকাউন্টে ৪৯% ফলোয়ার্স পাকিস্তানের, এরপর রয়েছে আমেরিকা ১৪%, বাংলাদেশও ১৪%। ভারতের যুব সমাজের মন জয় করা ককরোচ ভারত থেকে ফলোয়ার্স মাত্র ৯%। ভারতের পর রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলো। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট তুলে ধরে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক তাজিন্দার বগ্গা সহ একাধিক বিজেপি নেতা সরব হয়েছেন। এই অ্যাকাউন্টে তিনি নাম দিয়েছেন পাকিস্তান জনতা পার্টি, কারণ ককরোচ জনতা পার্টির ফলোয়ার্সের বিস্তারিত তুলে ক্যাপশন অভিজিৎ লেখেন, বিজেপি নির্বোধ ধরা আপনাদের প্রভাবিত করার আগে ককরোচ জনতা পার্টির ফলোয়ার্সের পরিসংখ্যান আপনার নিজেরাই দেখে নিন। এদিকে বিজেপি নেত্রী প্রীতি গান্ধী এই তথ্যটি তুলে ধরেছেন। এক্সে লিখেছেন, আপনার সবচেয়ে বড় সমর্থক সীমান্তের ওপারের শত্রু দেশে বসে আছে। এই ঘটনায় বুঝতে বাকি থাকে না আপনি আসলে কার হয়ে কথা বলছেন। এই সব নাটক বন্ধ করার সময় এসে গিয়েছে। নেটিজেনরাও এই ইস্যুতে সরব হন। অনেকেই লিখছেন ভারতকে অশান্ত করতে এটি কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র হতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই রিপোর্ট সামনে আসার পরেই কেন্দ্রের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় সিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। বিতর্ক আরও চরম আকার নিতেই এই ইস্যুতে মুখ খুলেছেন অবশ্যই সাধারণ মানুষ। তারা কি বলছেন? কারণ ককরোচ জনতা পার্টির ফলোয়ার্স বিস্তারিত অবশ্যই দেশের মানুষের জানতে বাকি নেই, এবং সেখানে সরাসরি দেখছি যে যিনি এই পার্টির জন্মদাতা তিনি বিজেপির দিকেই আঙুল তুলেছে। কারণ ফলোয়ার্স পরিসংখ্যান আপনারা নিজেই দেখে নিন, যেখানে ৯৪% ফলোয়ার্স ভারতেই, তালিকায় দেখা যাচ্ছে ৯৪.৭% ফলোয়ার্স
ভারতের, তারপরে 1% আমেরিকা, 0.7% ব্রিটেন, কানাডা ও আমিরশাহিতে 0.6%। তাহলে কি বিজেপি গোলমেলে করে দিচ্ছে? বিজেপির এই গোলমেলে করে দেওয়ার কারণটা কি? কারণ পরিসংখ্যান অভিজিৎ যা দিচ্ছে, আর বিজেপির যারা সোশ্যাল মিডিয়ায় যারা তথ্য তুলে ধরছেন, কোনটা মানুষ বিশ্বাস করবে? কারণ এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার রয়ে গেছে। আমরা গতকালকেই দেখছিলাম বাংলাদেশেও ককরোচ জনতা পার্টির তৈরি হয়েছে, সেখানেও হু করছে, বাড়ছে ফলোয়ার্স। তাহলে কি ভারতের সেই ককরোচ জনতা পার্টি এবং বাংলাদেশের ককরোচ জনতা পার্টি কি তাহলে এক? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কেন এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো? এই প্রশ্ন যদি শুনতে হয়, জানতে হয়, তাহলে গোড়াতেই যেতে হবে, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত তিনি যে মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন ককরোচ প্যারাসাইট, অর্থাৎ ককরোচ, আরশোলা এবং পরজীবী, অর্থাৎ যুব সমাজের কাজ নেই, তাই তারা সোশ্যাল মিডিয়াতে যা পারছে তাই লিখে যাচ্ছে। কাজ দিন, ভারতবর্ষের কাজের সংখ্যা কম, একটার পর একটা বিদেশি কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এই কদিন আগে দেখছিলাম হঠাৎ করেই মেটা তারা 35,000-এর মতন কর্মী ছাঁটাই করেছে। ভারতবর্ষের যুবকদের, যুবতীদের কাজ কোথায়? প্রশ্ন করতে ইচ্ছা করে না। নিটের মতো পরীক্ষা সারা ভারতবর্ষে ছেলেমেয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করেছে। পরিশ্রম করার পর তারা যখন তাদের সমস্ত সেই নোটস খোলা বাজারে বিক্রি করে দিল, ফেরিওয়ালাকে বিক্রি করে দিল, কেউ পরীক্ষা দিয়ে বাইরে বেড়াতে চলে গেল, কিন্তু জানতে পারলো সেই নিটে দুর্নীতি হয়েছে। এবং শুধু তাই নয়, সেই নিটের দুর্নীতিতে যুক্ত রয়েছে বিজেপি নেতা। তাহলে প্রশ্ন ওঠে, পশ্চিমবঙ্গে যে রাজনীতিতে যে পালাবদল হলো, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বাহিনী একেবারে বুকে সাটিয়ে সেই ইভিএমগুলো রেখে দিয়েছিল, যে তীক্ষ্ণ নজর রেখেছিল সেই সমস্ত কেন্দ্রগুলোতে যেখানে ইভিএম ছিল, সেখানে এত নজরদারি, তাহলে ভারতবর্ষের যে ডাক্তার যা আপনাকে আমাকে সুস্থ করে তোলে, যাদের কাছে মানুষ মনে করে গেলে ভগবানের কাছে তারা যাচ্ছে, সেই সমস্ত যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললো। সেই পরে তারপরেও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন ককরোচ প্যারাসাইট। কি করে বলে? ভারতবর্ষের যুব সমাজ কোথায় যাবে? আজকে প্রশ্ন উঠে আসে, সেই বছরে 2 কোটি চাকরি কোথায় গেল? কেউ কি পেল? যারা পেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন। একজন অন্তত লিখুন যে গত 2014 সাল থেকে আজকে পর্যন্ত কেন্দ্রীয় সরকারের চাকরি কতজন পেয়েছে। আজকে ভারতবর্ষের যা সার্বিক পরিস্থিতি, চাকরি নেই, বাকরি নেই, এ রাজ্য থেকে সে রাজ্য চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, মেরিট ধরে রাখতে পারছে না। বাংলার ছেলে মেয়ে শুধু নয়, ভারতবর্ষের ছেলেমেয়েরা যখন বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে যে র্যাঙ্ক করছে, যেভাবে তারা গবেষণা করছে, সেই মেরিটটা তো এই দেশেরই। তাদেরকে ধরে রাখার মতো কোনো পরিকাঠামো কি তৈরি হয়েছে? আজকে গ্যাস নিয়ে যেভাবে মানুষ নাজেহাল হয়েছে সারা ভারতবর্ষে, এটা অত্যন্ত দুর্বিষহ ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে ভারতবর্ষের প্রধান বিচারপতি
তিনি যুব সমাজকে যে মন্তব্য করেছেন, প্রশ্ন উঠে আসে তাহলে কেন এমন নির্দেশ দিলেন না? কেন নিটের মতন মেডিকেল পরীক্ষায়, সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় এত বড় দুর্নীতি হলো, প্রশ্ন ফাঁস হয়ে গেল? এ তো নতুন কিছু নয়, এর আগেও সর্বভারতীয় স্তরে একের পর এক দুর্নীতি হয়েছে। সর্বভারতীয় স্তরে একের পর এক পরীক্ষায় পর্দা ফাঁস করে গেছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। তার নিরাপত্তা দিতে পারছেন না, নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ। আর আপনারা যুব সমাজের দিকে আঙুল তুলছেন। যুব সমাজের দিকে আঙুল তোলার আগে ভেবে দেখুন যুব সমাজের জন্য আপনারা কি করছেন। আপনাদের দায়িত্ব থেকে যুব সমাজের জন্য কি করার জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়েছেন। প্রশ্ন তুলেছিলেন একবার, প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের 27 লক্ষ মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে গেল, তারা ভবিষ্যৎ কি হবে একবারও তার সমাধানের পথ দেখিয়েছেন? তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম বাদ চলে যাবার পরেও তাদের নাম কেন ফিরল না? আজকে তারা ভোট দিতে পারল না, তার দায় সুপ্রিম কোর্ট নেবে না? তার দায় কি সুপ্রিম কোর্টের নয়? একটা গোল গোল নির্দেশ দিয়ে দিল, সেখানে এতগুলো মানুষ, এতগুলো ট্রাইব্যুনাল হলো, কিন্তু প্রশ্ন করলো না এতগুলো ট্রাইব্যুনাল হবার পরেও কেন 27 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল? কেন তারা ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারলো না? কেন তাদের সুপ্রিম কোর্ট সেই সুযোগ দিল না যে যতক্ষণ না পর্যন্ত এই 27 লক্ষ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আটকে রয়েছে তাদের নাম যতক্ষণ না উঠছে ততক্ষণ বাংলায় কোনো নির্বাচন হবে না? তার জন্য যদি জরুরি অবস্থার প্রয়োজন হতো সুপ্রিম কোর্ট সেই পদক্ষেপ নিতে পারত, কিন্তু তা নেয়নি। 27 লক্ষ মানুষকে বাদ দিয়ে বাংলায় নির্বাচন হয়েছে। নির্বাচনে জয় পরাজয় হতেই পারে, পালাবদল হতেই পারে, কিন্তু সুপ্রিম কোর্ট কি তার নিজের দায়িত্ব পালন করেছে? আরজি করের মতো ঘটনা মনে পড়ে, আর 2 বছর আগে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং করার ঘটনা। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল, সুপ্রিম কোর্ট সেটা সুমোটো কগনিজেন্স নিয়েছিল, অর্থাৎ শতপ্রণোদিত মামলা রুজু করেছিল। তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মামলাটাকে ঘেটে ঘ করে দিয়েছে। অস্বীকার করতে পারেন সেই মামলাটা সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়ার কারণ কি ছিল? এর পেছনে কি রহস্য ছিল? সেই রহস্য কি উদ্ঘাটন হবে না? বাংলার যুব সমাজকে আঙুল তুলছেন, বাংলার যুব সমাজকে ককরোচ বলছেন। আপনার বাড়িতেও ছেলে মেয়ে রয়েছে, তারা তো এই জেনজির মধ্যেই পড়ে, হয়তো অথবা নাও পড়তে পারে, কিন্তু যুব সমাজের দিকে যারা আঙুল তুলেছে তাদের কাছে আমাদের এই প্রশ্ন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন।